দিয়ে রাখেন, ব্যারিকেড দিয়ে রাখেন, আমরা দ্রুত নামবো। আমরা 2 মিনিট লাগবে এখানে কথা বলতে, 3 মিনিট আমরা নিচে ঘোষণা দিয়ে আমরা চলে যাব, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু রাখালরা সেটাও হইতে দিল না। তার সাথে যোগ সাজশ ছিল, সে যেহেতু ছাত্র ফেডারেশনের সাথে তার কানেকশন আছে, একইভাবে এই বিচ্ছিন্নতাবাদীদের সাথে এই রাখালরার কানেকশন রয়েছে, যেই কারণে সে আসলে সবাই ক্ষেপণ করতেছিল যে যতক্ষণ না এই বিচ্ছিন্নতাবাদী এবং লাল সন্ত্রাসীরা মিছিল নিয়ে এনসিটিভির সম্মুখে না আসে, ততক্ষণ পর্যন্ত সে এনসিটিভির চেয়ারম্যানের পক্ষে আমাদেরকে আটকে রাখবে। এইটাই তার উদ্দেশ্য ছিল। এটা আমরা পরবর্তীতে বুঝতে পারি। তো কারণ হচ্ছে যে যখন অলরেডি মারামারি শুরু হয়ে যায়, যখন এই লাল সন্ত্রাসীরা এবং বিচ্ছিন্নতাবাদীরা মিলে পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে, এরপরে যখন আমাদের শিক্ষার্থীরা আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া শেষ, পরবর্তীতে আমরা যখন নামতে চাই উপর থেকে, তখন আমরা জানতে পারি যে আসলে প্রোগ্রাম শেষ, মানে মারামারি শেষ অলরেডি। এটা পুলিশ আমাদেরকে জানায়। তখন আমরা তাড়াহুড়ো করে নিচে নামি। তো এই যে একটা ঘটনা, সহিংস ঘটনা ঘটলো, এর পিছনে আসলে কারা? আমরা কিন্তু এই অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য স্টুডেন্ট ফর সভারেন্সি টিএসসিতে ওই দিন কোনো প্রোগ্রাম দেয় নাই, কারণ টিএসসিতে 11টায় বিচ্ছিন্নতাবাদী উপজাতিদের প্রোগ্রাম ছিল, যে কারণে আমাদের প্রোগ্রামটা ছিল সকাল 11টায় এনসিটিভির সামনে। এটা কিন্তু বুঝতে হবে যে এনসিটিভির সামনে কিন্তু সকাল 11টায় উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের প্রোগ্রাম ছিল না, তাদের 11টা প্রোগ্রাম ছিল টিএসসিতে। আমাদের প্রোগ্রামটা ছিল এনসিটিভির সামনে। অনেকে পাল্টাপাল্টি প্রোগ্রাম বলছে, আসলে কিন্তু পাল্টাপাল্টি না। আমরা যখন অবস্থান করছিলাম এখানে, সেই অবস্থানের ভিতরে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে এই উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা আমাদের উপর হামলা করে। তাহলে দোষটা কার বলেন? এখানে অনেক গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার দেখানো হচ্ছে আমাদের দোষ। স্টুডেন্ট ফর সভারেন্টি নাকি তাদের উপর হামলা করেছে। স্টুডেন্ট ফর সভারেন্টি তাদের উপর হামলা করে না। স্টুডেন্ট ফর সভারেন্টি যেই জায়গায় অবস্থান কর্মসূচি করতেছিল সেই জায়গায় ছিল। আমাদের অবস্থানের উপর তারা এসে হামলা করলো কেন? এটা কালের কণ্ঠের ভিডিও আছে, জেনারেশন টিভি নামে একটা টিভি আছে, সেইখানের ভিডিওতে আছে, আর অনেক জায়গায় ভিডিও বের হয়েছে যে তারা কিভাবে, মানে অত্যন্ত উগ্রভাবে তারা আমাদের উপর হামলা করেছে। ওইখানে একটা লোক ছিল, নাম হচ্ছে অলিক মৃ। সে আদিবাসী একটা সংগঠনের, ছাত্র সংগঠনের সভাপতি সে, এবং একই সাথে সে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। এই লোকটা প্রকাশ্য মিডিয়ায় দেখা যাচ্ছে জেনারেশন টিভিতে যে সে অত্যন্ত উগ্রভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে সবাইকে নিয়ে নেতৃত্ব দিয়ে আসতেছে এবং এসে হামলা শুরু করে। এরপর ওইখানে ছিল আরমানুল হক, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সহ আরো অনেকে ছিল। তো এই যে তারা যে আমাদের যদি আপনারা দোষ দেন, তাহলে তো আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে তাদের অবস্থানে গিয়ে হামলা করতাম। আমাদের শিক্ষার্থীরা কিন্তু সেটা করে নাই, বরং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের উপর হামলা করেছে। তাহলে অপরাধীকে, দোষীকে, যে আগে হামলা করে সেই তো অপরাধী নাকি? এখন আগের দিন রাতে থেকেই তারা ফেসবুকে লেখালেখি করতেছিল যে আগামীকাল এই যে আমাদের কথা বলতেছিল স্টুডেন্ট ফর সভারেন্টি যারা আছে এদেরকে 72 হুরের কাছে পাঠিয়ে দিবে, তারা বেহেশতে পাঠিয়ে দিবে, অর্থাৎ কি আমাদের শহীদ করবে। এই যে আমাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে, শহীদ করার উদ্দেশ্য নিয়ে তাদের মধ্যে একটা গ্রুপ প্রস্তুত ছিল। সো আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কোন বিন্দু পরিমাণ মানে তাদের উপর আক্রমণ করা বা করার কোনো ধরনের চিন্তা ছিল না। যখন পরশুও অনেকগুলো বাঙালির উপর হামলা করা হয়েছে, এরপর কয়েক মাস আগে একাধিক বাঙালিকে এই উপজাতি সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা তো তাদের চরিত্র সম্পর্কে জানি যে তারা হচ্ছে হত্যাকারী। তারা হত্যা করতে করতে একসময় এই যে তাদের যে বাংলাদেশে আগমন, মিয়ানমার থেকে, ভারত থেকে, এরপরে ত্রিপুরা থেকে, আপনার কম্বোডিয়া থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে যে তারা বাংলাদেশে এসছে, তাদের কিন্তু দুইটা গ্রুপ। তাদেরকে আমরা আদিবাসী কেন বলি না, কেন স্বীকৃতি দেই না? কারণ হচ্ছে তারা আদিবাসী না। আদিবাসী হচ্ছে এই অঞ্চলের একমাত্র বাঙালির হচ্ছে আদিবাসী, অন্য কেউ না। এখন আমরা আদিবাসী, আমরা বলি না, রাষ্ট্রের কাছে আবেদন জানাই না যে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে, এই দাবি কিন্তু আমরা জানাই না। আমরা সাম্প্রতিক একটা দাবি জানিয়েছি, কারণ তাদের দাবির প্রেক্ষিতে। এছাড়া কিন্তু স্বাভাবিকভাবে আমরা এটা কিন্তু বলি না যে আমরা আদিবাসী, ঠিক আছে? কিন্তু তারা উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে আমরা একসময় বাংলাদেশ আশ্রয় দিয়েছিল, পরবর্তীতে নাগরিকত্ব দিয়েছে। আজকে যেমন রোহিঙ্গারা নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে এসছে, একই রকম ভাবে তারাও
কিন্তু আশপাশের অঞ্চল থেকে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তাদের একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে দস্যুবৃত্তি করতে করতে তারা বাংলাদেশে প্রবেশ করেছিল। এই যে দুইটা গ্রুপ, একজন সমতলের বাঙালি, একজন নাগরিক দেশের, একইভাবে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী হোক বা পাহাড়ি বাঙালি হোক, তারাও একই অধিকার পাবে। এখানে বৈষম্য আমরা চাই না। কিন্তু যখনই আদিবাসী, তারা বলে আদিবাসী শব্দটা নিয়ে আসবে, যখনই তারা আদিবাসী দাবি করবে তখন এখানে সমস্যা আছে। এই আদিবাসীর মধ্যে বিচ্ছিন্নতাবাদ লুকানো আছে। তারা আমাদের বাংলাদেশ থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অর্থাৎ 3 পার্বত্য জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে মূলত তারা আদিবাসী শিখিতে চাচ্ছে। নইলে আদিবাসী কি কোনো জাতি? বাঙালি একটা জাতি, ত্রিপুরা একটা জাতি, চাকমা একটা জাতি, শাক একটা জাতি, এরকম অনেক জাতি আছে। হ্যাঁ, কিন্তু আদিবাসী কি কোনো জাতি? তারা এটা কিসের ভিত্তিতে বলে? তারা তো আদিবাসী না, তারা তো উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা তো বিভিন্ন জায়গা থেকে এখানে এসছে, বেশি দিন হয় নাই। তো তারা আদিবাসী হঠাৎ করে দাবি তুললো কেন? এর কারণ আছে। এর কারণ হচ্ছে যে আদিবাসী তারা যে দাবিটা করতেছে এর পিছনে আসলে বিচ্ছিন্নতাবাদ রয়েছে। সেটা কেমন? যেমন 2007 সালের আগে তারা যে আদিবাসী, তারা ওই রকম দাবি করতো না। আদিবাসী দাবিটা তারা করতো না। তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি হিসেবেই নিজেদের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। হঠাৎ করে তারা আজকে বলে যে উপজাতি আমাকে বলবেন না, ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাকে বলবেন না, এটা তো আমার অপমান বোধ হয়। এটা হচ্ছে তাদের বয়ান যারা আদিবাসীকে প্রতিষ্ঠিত করতে চায়। কারণ উপজাতি মানে কি? উপজাতি তো কোনো অসম্মানজনক কোনো শব্দ না বা গোষ্ঠী, এটা বলার প্রয়োজন নেই। পাশাপাশি আরো 49-50টা যেহেতু নৃগোষ্ঠী আছে, জনগোষ্ঠী আছে, তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে কারণ তাদের সংখ্যায় কম। একইভাবে উপজাতি, একটা হচ্ছে বাঙালি জাতি, বাকিরা হচ্ছে উপজাতি। কেন? তাদের সংখ্যায় কম। এখানে অসম্মানে তাদেরকে অসম্মান দেওয়া হচ্ছে, আসলে বিষয়টা এরকম না। তারাই এই কথাটা বয়ানটা নিয়ে আসতেছে যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী একটা অসম্মানজনক শব্দ, এটা দ্বারা তাদেরকে অবমাননা করা হচ্ছে। এটা হচ্ছে যারা আদিবাসী স্বীকৃতি চায় তারা মূলত। এখন ঠিক আছে ভাই, তুমি উপজাতি, তুমি মানো না, কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তুমি তো তুমি চাকমা দাবি করো, তুমি মারমা নিজেকে বলো, তুমি নিজেকে বলো তুমি ত্রিপুরা, তুমি বলো শাক, তাতে আমার সমস্যা নাই। তো তুমি আদিবাসী কেন আনতেছো? কারণ আদিবাসীর পিছনে বিচ্ছিন্নতাবাদ। এখন কিভাবে বিচ্ছিন্নতাবাদ আমরা একটু দেখি। আপনারা জানেন এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য 1977 সাল থেকে 97 সাল পর্যন্ত প্রায় 20 বছর তারা যুদ্ধ করেছে। তারা এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যুদ্ধ করেছে। পরবর্তীতে যখন তারা একেবারে পরাজয় বরণ করেছিল, এই বিচ্ছিন্নতাবাদীরা শেষ মুহূর্তে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সেনাবাহিনীকে বাধ্য করেছিল না, বাংলাদেশিরা জানে না। যে কারণে এই উপজাতিরা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, বিশেষ করে বিচ্ছিন্নতাবাদীরা, তারা যে অভিনয় করে, তারা যে মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে, বাঙালিদের বিরুদ্ধে, বাংলাদেশিদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, সেটাই মানুষ জানে, কিন্তু এর বাইরে অন্য কিছু জানে না। যাই হোক, তাদের এই যে ওই সময় তারা সফল হয় নাই পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে। পরবর্তীতে তারা চিন্তা করলো যে কিভাবে এটাকে সফল করা যায়, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার। পরবর্তীতে 2007 সালে জাতিসংঘ থেকে একটা ডিক্লারেশন ঘোষণা হয়, যার নাম ছিল ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস, অর্থাৎ আদিবাসীদের অধিকার সম্পর্কিত একটা ডিক্লারেশন হয় 2007 সালে জাতিসংঘে। সেই ডিক্লারেশনে এমন কিছু অনুচ্ছেদ ছিল যেই অনুচ্ছেদগুলো ছিল অত্যন্ত বিতর্কিত। এই বিতর্কিত হওয়ার কারণে ওই সময় আমেরিকা ওই জাতিসংঘের ঘোষণাপত্রে সাইন করে নাই, কানাডা করে নাই, নিউজিল্যান্ড করে নাই, বাংলাদেশও করে নাই, অনেক রাষ্ট্র করে নাই। তো বাংলাদেশ এখনো পর্যন্ত ওই ডিক্লারেশনে সাইন করে না। এর কারণ হচ্ছে বাংলাদেশ ওই যে ইউএন এর যে ডিক্লারেশনটা আছে, ওইটার যে ধারা উপধারা, এটার সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মিল নাই। আর বাংলাদেশে আদিবাসী বলতে একমাত্র বাঙালি আছে, এছাড়া অন্য কেউ আদিবাসী না। ওইখানে ওই জাতিসংঘের যে ডিক্লারেশনটা ছিল, ওইখানে যে বিতর্কিত ধারাগুলো কি কি ছিল, যেমন জাতিসংঘ ডিক্লারেশনের 4 নম্বর অনুচ্ছেদে ছিল সেলফ ডিটারমিনেশনের অধিকার, রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার। 4 নম্বর আরো কি ছিল? আত্মনিয়ন্ত্রণ মানে কি? মানে হচ্ছে স্বায়ত্ত শাসন ও নিজস্ব সরকার গঠনের অধিকার। অর্থাৎ সেই ডিক্লারেশনের 4 নম্বর অনুচ্ছেদে আত্মনিয়ন্ত্রণ অধিকারে বলা আছে, আত্মনিয়ন্ত্রণ অধিকার মানে কি? অর্থাৎ তাদেরকে স্বায়ত্তশাসন দিতে হবে। যে অঞ্চলটা আদিবাসীদের হবে, তারা যদি স্বায়ত্তশাসন চায়, স্বায়ত্তশাসন দিতে হবে। তারা যদি নিজস্ব সরকার গঠন করতে চায়, সরকার গঠনের অধিকার দিতে হবে। 6 নম্বর অনুচ্ছেদে আছে আলাদা জাতীয়তার অধিকার, অর্থাৎ ওই আদিবাসী অঞ্চলের মানুষ যদি আলাদা জাতীয়তা, ন্যাশনালিটি চায়, সেইটাও
দিতে হবে। যেমন আমাদের বাংলাদেশিতে, আমাদের বাঙালি বা বাংলাদেশের ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, আমাদের ন্যাশনালিটি হচ্ছে, আমরা জাতি হিসেবে বাঙালি, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি। ঠিক একইভাবে আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামের যারা বিচ্ছিন্নতাবাদী, আমি কিন্তু বিচ্ছিন্নতাবাদীর কথা বলতেছি, সকল উপজাতি বা সকল নৃগোষ্ঠীর কথা। 3-4 মাস আগে যখন আমাদের মুভমেন্ট শুরু হয় আদিবাসী শব্দের বিরুদ্ধে, তখন কিন্তু আমরা এই যে জুম্ম শব্দটাকে, জুম্ম জাতীয়তাবাদকে আমরা রাষ্ট্রদ্রোহী বলেছি, যে এটাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা দিতে হবে। এই সময় আমাদের 7 দফা দাবি ছিল। আচ্ছা, তো এই যে আলাদা ন্যাশনালিটির একটা রাইটস তাদের থাকবে, যারা হবে, আদিবাসী হবে। একইভাবে 30 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে সেনাবাহিনী উচ্ছেদের অধিকার। অর্থাৎ যারা আদিবাসী অঞ্চলে যদি রাষ্ট্রের কোনো সেনাবাহিনী থাকে, সেটা যদি আদিবাসীরা না চায় যে সেনাবাহিনী থাকতে পারবে না, তাহলে সেনাবাহিনী থাকতে পারবে না, সেনাবাহিনী থেকে উচ্ছেদ করে নিতে হবে। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে আমাদের পার্বত্য চট্টগ্রাম কিন্তু আদিবাসী অঞ্চল না, এটা বাঙালিদের অঞ্চল, আমাদের বাংলাদেশের একটা অংশ। এখানে উপজাতিদেরকে যদি আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সেনাবাহিনী থাকতে পারবে না। এখন সেনাবাহিনী না থাকলে কি হবে? সেনাবাহিনী না থাকলে তো এটা তারা দখলে নিয়ে নেবে, তারা আলাদা করে ফেলবে। পার্শ্ববর্তী 7 সিস্টার্স আছে, অনেক ষড়যন্ত্র আশপাশে। তারা কথায় কথায় যে বলে সেনা স্যাটেলার কথা বলে সেনা শাসন উঠিয়ে নাও। এই যে 16-17 জানুয়ারিতেও তারা যখন ঢাকায় বিক্ষোভ করে, তখনও তারা বলেছে সেনা শাসন তুলে নাও। পার্বত্য চট্টগ্রাম কি সেনা শাসন চলে নাকি রাজার শাসন চলে? মোতালে একটা পাহাড়ে 2 ধরনের আইন। আমরা বলছি, বারবার বলতেছি যে বাংলাদেশে এক আইন চলবে। এটা সমতল কিংবা পাহাড়, পার্বত্য চট্টগ্রাম যেখানে হোক, এক সংবিধান থাকবে, এক আইন থাকবে সবার জন্য, সবার ক্ষেত্রে সমতা থাকবে, ন্যায্য, যার যার ন্যায্য অধিকার সে পাবে, এখানে কোনো বৈষম্য থাকতে পারবে না। কিন্তু পার্বত্য চট্টগ্রামে 1997 সালে যে চুক্তি হয়েছে, সেইটার কারণে এমন বৈষম্য তৈরি হয়েছে যে ওইখানে উপজাতিদেরকে সুপার সিটিজেনশিপ দেওয়া হয়েছে, সুপার রাইটস দেওয়া হয়েছে, সুপার সিটিজেনশিপ তাদেরকে দেওয়া হয়েছে। যেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের কিন্তু কোন মন্ত্রী হতে হলে তাকে উপজাতি হইতে হবে, সে কোনো বাঙালি মন্ত্রী হইতে পারবে না। আমি আবারও বলি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3 জেলায় যে 2 ধরনের উপদেষ্টা হইতে হয়, তাহলে অবশ্যই তাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হইতে হবে, উপজাতি হইতে হবে। ওই একই জায়গার কোনো বাঙালি কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হইতে পারবে না। তাহলে এটা কি বৈষম্য না? অবশ্যই এটা বৈষম্য বাঙালিদের সাথে। 2 রকম আইন এক দেশে। 2 নাম্বার, পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদের চেয়ারম্যান কোনো বাঙালি হতে পারবে না, সেটা হতে হলে একমাত্র উপজাতি হতে পারবে। তাহলে এটা কি বাঙালিদের সাথে বৈষম্য না? একইভাবে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আছে, উপজাতি কোটা আছে, পাহাড়ি কোটা নাই। আমরা সবসময় কোটার বিরুদ্ধে। আমরা কোটা, কলেজ, ইউনিভার্সিটি যদি অভাব থাকে, ল্যাকিংস থাকে, সেই বিষয়গুলো, সেখানে ফ্যাসিলিটিস গুলো দেওয়া হোক, যাতে মূলধারার মানুষের কাছে তারা কাছাকাছি আসতে পারে। কিন্তু সেটা নিয়ে কোটা দেওয়াটা হচ্ছে অযোগ্যকে যোগ্য একটা জায়গায় বসিয়ে ওই চেয়ারটাকে নষ্ট করা, ওই পদটাকে নষ্ট করা। তো বরাবরই আমরা কোটার বিরুদ্ধে। সেইখানে উপজাতি কোটা আছে, এরপর ধরলাম কোটা আছে কিন্তু পাহাড়ি কোটা নাই। রাঙামাটির লোক যদি উপজাতি হয়, তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা পাবে, কিন্তু রাঙামাটির কোনো বাঙালি, খাগড়াছড়ি, বান্দরবান কোনো বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা পাবে না। কোটা পাবে কে? উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। জেলার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের 3টা জেলার একটা বৃহৎ জাতিগোষ্ঠী, যারা 52%-এরও বেশি, সে 52%-এর সাথে স্পষ্ট বৈষম্য জিয়ে রাখা হচ্ছে। 1997 সালের যে চুক্তি, সেটা, এরপরে 1900 সালের একটা রেগুলেশন আছে ব্রিটিশদের, সেইটা, এরপর ওইখানে রাজা প্রথা আছে। অর্থাৎ ওইখানে তারা, উপজাতিরা কিন্তু সুপার সিটিজেন, তারা হচ্ছে সুপার রাইটস তারা পাচ্ছে। এরপরে তারা বারবার বলতেছে তারা নির্যাতিত, নিপীড়িত, এক ধরনের নাটক। 1900 সালের যে রেগুলেশন আছে ব্রিটিশ, সেটা বাতিল করতে হবে। 1997 সালে যে চুক্তি আছে, সেটাও বাতিল করতে হবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যারা বিচ্ছিন্নতাবাদী ক্ষুদ্র উপজাতি আছে, যারা আদিবাসী শব্দ স্বীকৃতি চায়, এদের কোটা বাতিল করতে হবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোটাই থাকা উচিত না, আমরা সেটা মনে করি। আচ্ছা, যাই হোক, তো এই যে দেখেন সেনাবাহিনী উচ্ছেদের অধিকার, এখন সেনাবাহিনী যদি আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় এই উপজাতিদের, তাহলে কিন্তু এখানে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। সেনাবাহিনী না থাকলে কি হবে? তারা সন্ত্রাসী কার্যকলাপ শুরু করবে, আমাদের পার্বত্য চট্টগ্রামকে বেদখল করবে, তারা জুম্মল্যান্ড তৈরি করবে। সো আমাদের দাবি হচ্ছে সেনাবাহিনী যে ক্যাম্পগুলো গত ফ্যাসিস্ট সরকারের আমলে তুলে নেওয়া হয়েছিল, সেই ক্যাম্পগুলো আরো বৃদ্ধি করতে হবে। যতগুলো প্রয়োজন ততগুলো, মানুষের নিরাপত্তার জন্য ওই সেনা ক্যাম্প, বিজেপি ক্যাম্প স্থাপন করতে হবে। আচ্ছা, আমি একটু বলি, অনেক তারা বলতেছে সেনা শাসন। অ্যাকচুয়ালি দেখেন, অন্তর্বর্তী সরকার
ক্ষমতায় বসার পরে বাংলাদেশে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা পার্বত্য চট্টগ্রামে এরপরে উগ্র হিন্দু বা আরো যারা আছে অনেকেই নানান রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, ফলে সেনাবাহিনী মাঠে নামতে বাধ্য হয়। পুলিশ ছিল না, যে কারণে সেনাবাহিনী মাঠে নামতে বাধ্য হয়। সেনাবাহিনী এখনো আছে, কারণ এখনো দেশটা পুরোপুরি স্থিতিশীল হয় নাই। তো এই যে এখানে যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু অস্থিতিশীল অবস্থাটা কিন্তু পার্বত্য চট্টগ্রামে প্রায় সময় বিরাজ করে। সো ওইখানে পুলিশ ক্যাপাবল না 3 পার্বত্য জেলাকে স্থিতিশীল করার জন্য। এই জন্য আসলে সেনাবাহিনীটা প্রয়োজন। আমরাও চাই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, সেনাবাহিনী থাকার দরকার নাই, কিন্তু কখন? যখন ওই জায়গাটা সন্ত্রাস মুক্ত হবে, ওইখানে যে সন্ত্রাস, তাহলে কিন্তু সেনাবাহিনী থাকার প্রয়োজন নেই, সেনাবাহিনী ব্যারাকে ফিরে আসতে পারে। সো আমরা চাই ওই জায়গাটা স্থিতিশীল হওয়ার পরে সেনাবাহিনী ফিরে আসুক। সো যারা বাংলাদেশি নিজেকে মনে করে, যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, তারা এই দাবিটা তুলুক। তারা বিচ্ছিন্নতাবাদী এবং তারা সশস্ত্র উপজাতি গোষ্ঠীদের বিরুদ্ধে কেন বলে না? তারা কেন চুপ থাকে? কেন যেসব সশস্ত্র গ্রুপগুলো চাঁদাবাজি করে বেড়ায়, একটা মুসলমানি করতে হলে চাঁদা দিতে হয়, একটা বিয়ের অনুষ্ঠান হলে চাঁদা দিতে হয়, পার্বত্য চট্টগ্রামে কোনো বাঙালি গাছ লাগাইলে তাকে চাঁদা দিতে হয়, ক্ষেত খামারে ফসল ফলালে সেখানে চাঁদা দিতে হয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর, সেই জিনিসগুলোর বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে অন্যান্য যারা উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা নিজেকে বাংলাদেশি ভাবে, তারা কেন বলে না, কেন প্রোটেস্ট করে না, কেন নিশ্চুপ থাকে? তারা নিশ্চুপ থাকে এবং প্রোটেস্ট করে না বিধায় তো সেনাবাহিনী থাকতে হচ্ছে। তাহলে তো সেনাবাহিনী চলে আসতো। তো আমরা বলছি তারা যে সেনাবাহিনী সেনা স্যাটেলার বলছে বা সেনাবাহিনী উইথড্র করার বলতেছে, এর পিছনে কারণ হচ্ছে বিচ্ছিন্নতাবাদ করতে সহজ হবে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে ইজি হবে, সহজ হবে, সেইটাই তারা চাচ্ছে। আচ্ছা, তো এই যে জাতিসংঘের যে ডিক্লারেশন, এটা 30 নম্বর অনুচ্ছেদ আসে সেনাবাহিনী উচ্ছেদের অধিকার। আজকে যদি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তারা তো সেনাবাহিনীর উচ্ছেদ এমনিই চাচ্ছে, তাহলে সেনাবাহিনী আমাদের ওইখানে থাকতে পারবে না। সো পার্বত্য চট্টগ্রাম জুম্মল্যান্ড হয়ে যাবে, হ্যাঁ, আমাদের হাতছাড়া হয়ে যাবে। এরপরে 32 নম্বর অনুচ্ছেদে আছে, জাতিসংঘের 32 নম্বর অনুচ্ছেদে আছে যে ভূমির মালিকানা, আদিবাসী অঞ্চলের ভূমির মালিকানা, ভূমির সীমানা নির্ধারণ, এই সম্পদের অধিকারের কথা, এটা 26 নম্বর অনুচ্ছেদে আছে। এবং এই ভূমির কৌশল নির্ধারণের অধিকারও আদিবাসী যারা আছে তাদের থাকবে। অর্থাৎ যে অঞ্চলটা আদিবাসীদের, সে অঞ্চলের ভূমির মালিকানা, ভূমির সীমানা নির্ধারণ, এই ভূমির মধ্যে যত সম্পদ আছে, সম্পদের মালিকানা এবং এটার কৌশল নির্ধারণ সম্পূর্ণ তাদের। কৌশল নির্ধারণ বলতে এই ভূমিতে কে থাকতে পারবে, কে থাকতে পারবে না, এটা নির্ধারণ করবে আদিবাসীরা। অর্থাৎ আজকে তারা যে বলতেছে বাঙালিদেরকে বলে সেটেলার, তারা বাঙালিদের বারবার বের হয়ে যেতে বলে। যদি আদিবাসী স্বীকৃতি দেয়, এই স্বীকৃতির সাথে সাথে তারা ওই জায়গার প্রায় 55% বাঙালিকে তারা ওইখান থেকে বের করে দিবে। তখন যদি বের না হয়, তাহলে এখানে ইউএন হস্তক্ষেপ করবে, জাতিসংঘ হস্তক্ষেপ করবে, ইন্টারন্যাশনাল প্রেশার আসবে। তো এই জন্য তারা আসলে আদিবাসী স্বীকৃতিটা চায়। এরপরে দেখেন ইউএন চার্টারের 39 নম্বর অনুচ্ছেদে কি আছে? 39 নম্বর অনুচ্ছেদে আছে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার। অর্থাৎ যে অঞ্চলটা আদিবাসীদের হবে, আদিবাসীরা রাষ্ট্রের অনুমোদন ছাড়া তারা দেশি বিদেশি বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে পারবে, হ্যাঁ, আর্থিক চুক্তি এবং প্রযুক্তিগত চুক্তি, এই চুক্তিগুলো তারা করতে পারবে। এখন ওই অঞ্চলটা যদি স্টেটের, রাষ্ট্রের, সরকারের অনুমোদন ছাড়া যখন চুক্তি করে, তাহলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কোথায়? নিয়ন্ত্রণ কিন্তু থাকে না। এরপর দেখেন 42 নম্বর অনুচ্ছেদে আছে জাতিসংঘের হস্তক্ষেপ। অর্থাৎ রাষ্ট্রের সাথে এবং ওই আদিবাসী অঞ্চলের সাথে যদি কোনো ঝামেলা হয়, তাহলে সেখানে জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে, এটা চুক্তির মধ্যে আছে। হস্তক্ষেপ করে তারা কি করবে? এখন বুঝতেই পারতেছেন, তারা জুম্মল্যান্ড চায়, তারা স্বাধীনতা চায়, বিচ্ছিন্নতাবাদ চায়, জাতিসংঘ সেটাই করে দিবে। এই যে অনুচ্ছেদগুলো, এই ইউএন ডিক্লারেশন 2007 সালে যেটা উপস্থাপন করা হয়েছিল, এইটার বাস্তবায়নটা মূলত এই তথাকথিত এই বিচ্ছিন্নতাবাদী তথাকথিত আদিবাসীরা তারা চাচ্ছে, যারা আদিবাসী দাবিদার, তারা চাচ্ছে যে আদিবাসী দাবির পিছনে মূলত এই ডিক্লারেশন। এর আগে কিন্তু তারা নিজেরা স্বীকার করে নিত তারা উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী। সো আমরা এক কথায় স্পষ্টভাবে, প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন আমাকে, আমি যেই বিষয়টা বললাম, যে ডিক্লারেশন ইউএনের, মূলত এই ডিক্লারেশনের কারণে, এরপর আইএলও কনভেনশন আছে না, অনেকগুলা এই কনভেনশনের কথা আছে, এই পুরো জিনিসটার কারণে মূলত তারা মানে আদিবাসী স্বীকৃতি চায়। আদিবাসী স্বীকৃতি চাওয়ার পিছনে তারা যে বলে যে উপজাতি, এটা আমাদের শুনতে বেমানান, আমাদের অপমানজনক শব্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠী না, এটা আমরা চাই না, এটা অপমানজনক শব্দ, এইগুলো হচ্ছে ভুয়া, মিথ্যা, বানোয়াট। এর পিছনে মূলত আদিবাসী যে চায় মূলত বিচ্ছিন্ন, এক কথা বিচ্ছিন্নতাবাদ, এটা চরম সত্য। সো আদিবাসী, তুমি তো, আমরা বাঙালি, আমরা তো আদিবাসী বলি না। আমি একটা কথা আগেই বলেছি যে আমরা বাঙালি, তুমি তাহলে বলো তুমি চাকমা, তোমাকে চাকমা হিসেবে স্বীকৃতি দেওয়া, তুমি এটা দাবি করো, আমরা তো এটার বিরোধিতা করিনি। তুমি বলো চাকমা, মারমা, ত্রিপুরা, শাক, অমুক তমুক, যত
জাতিগোষ্ঠী আছে এটার নামে স্বীকৃতি দেওয়া হোক, আমার তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা তো ইস্টার্ন ফর সভারেনিটি তো কোনো এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোনো অধিকার হরণ হোক, সে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক বা বাংলাদেশ থেকে তাকে বের করে দেয়া হবে, এই ধরনের কোনো কথা তো আমরা বলি নাই। আমরা বলেছি তাদেরকে যারা বিচ্ছিন্নতাবাদী, আদিবাসী দাবি করলে আমরা বলবো তাহলে কিন্তু আমরা মানে তোমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করবো, তোমরা যে সব দেশ থেকে এসছো আমরা ওই দেশের কথা বলবো, যে যারা বিচ্ছিন্নতাবাদী, যারা আদিবাসী স্বীকৃতি চায় তারা মূলত মিয়ানমারের আদিবাসী, বাংলাদেশের অধিবাসী, তারা মূলত ভারতের আদিবাসী, তারা বাংলাদেশের অধিবাসী, একইভাবে তারা কম্বোডিয়ার আদিবাসী, বাংলাদেশের নয়, একইভাবে তারা চীনের আদিবাসী, বাংলাদেশের নয়, একইভাবে থাইল্যান্ডের আদিবাসী, বাংলাদেশের নয়। তুমি আদিবাসী দাবি করো, থাইল্যান্ডে যা দাবি করো, তুমি আদিবাসী দাবি করতেছো, তুমি মিয়ানমারে যা করো, তুমি আদিবাসী দাবি করো, ত্রিপুরা মিজোরামে গিয়ে করো, তুমি কম্বোডিয়া করো, কম্বোডিয়া বা অন্যান্য যে রাষ্ট্র থেকে তোমরা এসছো, তোমরা ওইখানে আদিবাসী দাবি করো, তুমি ওই জায়গার আদিবাসী, তুমি এই জায়গার আদিবাসী না রে ভাই, তুমি এই জায়গায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, তোমরা ছিল এখানে আশ্রয় প্রার্থী, শরণার্থী। তো আমরা তো তোমাদের কোন অধিকার, তোমাদেরকে নাগরিকত্ব দিয়েছি, তোমাদের কোনো অধিকার হরণ করি নাই, তুমি আদিবাসী দাবি নিয়ে হঠাৎ কেন, কি উদ্দেশ্যে, এটাকে আমরা বুঝি না, এটাকে দেশের মানুষ বুঝে না। দেশের মানুষ এই মুহূর্তে অনেক সচেতন। সো তোমরা আদিবাসী দাবি যত করবে তত বিচ্ছিন্ন হবা। আদিবাসী দাবি না করে তোমার যদি কোনো প্রাপ্য অধিকার কেউ হরণ করে সেইটার কথা তুমি বলো, যে রাষ্ট্র আমার এই অধিকার থেকে আমাকে বিচ্ছিন্ন করেছে, সেটা তুমি বলো। আমরা তোমার অধিকারের পক্ষে প্রয়োজনে আমরা কথা বলবো, যদি তোমারটা লজিক্যাল হয়। সো আদিবাসী দাবি যদি কেউ করে সে এক কথায় বিচ্ছিন্নতাবাদী, দেশদ্রোহী। এবং আমাদের সংবিধানের 23-এর পথেও আছে এই পাহাড়ি যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে উপজাতি বলা হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়েছে। এবং অনেকে এই সাংবিধানিক যে বাধ্যবাধকতা এটা অমান্য যখন করেছে, বাংলাদেশ সরকার একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে বলেছে যে আদিবাসী প্লিজ আপনারা বলবেন না, বাংলাদেশের সংবিধানের বাধ্যবাধকতা মেনে চলুন। সো এই যে সংবিধানের যে বাধ্যবাধকতা এবং বাংলাদেশ সরকার যে আইন কানুন প্রজ্ঞাপন, এইটার বিরুদ্ধে গিয়ে তার আদিবাসী দাবি করছে, বিচ্ছিন্নতাবাদী দাবি নিয়ে। তো এখন এই যে সংবিধান এবং রাষ্ট্রের প্রজ্ঞাপন আইন কানুন বিরোধী একটা শব্দ যখন পাঠ্যপুস্তকে ঢুকানো হলো, তখন কি মানে রাষ্ট্রের প্রতি অনুগত একজন নাগরিক হিসেবে আমাদের অধিকার নাই এটা বাতিলের দাবিতে এনসিটিভির সামনে যাওয়া, এনসিটিভির কাছে দাবি করা, সরকারের কাছে দাবি করা, এই রাইটস কি আমার নাই? এবং যারা এটা ঢুকিয়েছে, যেই রাখাল রাহার নেতৃত্বে আদিবাসী যুক্ত গ্রাফিতি ঢুকানো হয়েছে, সেই রাখাল রাহার এই সংবিধান বিরোধী রাষ্ট্রদ্রোহী বিচ্ছিন্নতাবাদীদের দোসর এই রাখাল রাহা ওরফে সাজ্জাদ, তার অপসারণ চাওয়ার অধিকার কি আমাদের নাই? এবং একটা তদন্ত কমিটি গঠন হোক, কারা এই রাষ্ট্রদ্রোহী, সংবিধান বিরোধী, সরকারের আইন বিরোধী, প্রজ্ঞাপন বিরোধী শব্দটা কারা ঢুকালো, এইটা চিহ্নিত করতে হবে। এই দাবি করা কি অন্যায়, অযৌক্তিক? এটা কি অযৌক্তিক ছিল? আমাদের প্রত্যেকটা দাবি তো ছিল সংবিধানের পক্ষে, দেশের আইন কানুনের পক্ষে, দেশের পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে, অখণ্ডতার পক্ষে। তাহলে আমাদেরকে আপনারা কেন দোষারোপ করবেন? এরপরও কথা হলো, গত 15 তারিখে আমাদের শিক্ষার্থীরা যদি তাদের উপর হামলা করতো, তাদের অবস্থানে গিয়ে আমাদেরকে দোষারোপ করতে পারতেন। কিন্তু আপনি দেখেন স্পষ্ট ভিডিওটা আছে, তারা প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের উপর হামলা করেছে, শুধু একটা ব্যারিকেড না। পুলিশের সাথে আমাদের কথা হয়েছে যে পরবর্তীতে তারা আসলো কিভাবে, আপনারা থামালেন না কেন? আমাদের তো আপনাদের থেকে 5 মিনিট সময় চেয়েছিলাম, উপর থেকে আমরা 2 মিনিট কথা ছিল, 2 মিনিট 5 মিনিট 3 মিনিট নিচে কথা বলবো, ঘোষণা দিয়ে আমরা চলে যেতাম। 5টা মিনিট আপনারা থামাতে পারলেন না। পুলিশ বলেছে ভাই একটা ব্যারিকেড, তারা পুলিশের চারটা ব্যারিকেড ভেঙে তারা এখানে প্রবেশ করেছে। তাহলে যারা পুলিশের ব্যারিকেড 4টা ভেঙে প্রবেশ করে আমাদের অবস্থানের উপর, আমরা তো অবস্থান করতেছিলাম একটা জায়গায়, সেইখানে হামলা করেছে, দোষী কারা ভাই? আমি দেশের মানুষ, বাংলাদেশের সচেতন মানুষ, নিরপেক্ষ মানুষ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষের মানুষদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই যে তাহলে দোষী কে? ইস্টার্ন ফর সভারেন্টি নাকি এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী? এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কি দোষী নাকি ইস্টার্ন ফর সভারেন্টি গোষ্ঠী? সো আমরা এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এবং আমাদের নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে, আমরা এই মিথ্যা মামলা তীব্র নিন্দা জানাই। আমার নামে মামলা দেওয়া হয়েছে, যখনই ঘটনা ঘটে তখন আমার নামে দেয়া হয়েছে, ইয়াকুবের নামে মামলা দেয়া হয়েছে, শাহাদাত ফরাজি সাকিবের নামে মামলা দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই ছিলাম তখন এনসিটিভির মধ্যে আমরা অথরিটির সাথে কথা বলতেছিলাম। এই রাখালরা আমাদেরকে আটকে রেখেছিল, কারণ তার সাথে যোগসাজশ ছিল, এই যে যোগসাজশ ছিল ইয়ার সাথে, আরমানুল হক ছাত্র ফেডারেশনের, এরপরে যোগসাজশ ছিল অলিক মিরি, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সে সভাপতি,
তার সাথে যোগসাজশ ছিল, এদেশে আরো অন্য দেশের যোগসাজশ ছিল, যতক্ষণ না তারা আমাদের উপর হামলে পড়ে এরপর এটাকে একটা ইস্যু করে মানে একটা অভিনয় করতে পারে, নাটক মঞ্চস্থ করতে পারে, সেই পর্যন্ত রাখালরা আমাদেরকে আটকে রাখে, ভিতরে আমাদেরকে বের হতে দেয় নাই। জোর করে সে আমাদের সাথে কথা বলতে চায়, আমাদের সময় ক্ষেপণ সে বারবার করতেছিল এবং সেটাই হয়েছে। সে তাদের অভিনয়ে, তাদের যোগসাজশে যে পূর্ব পরিকল্পনা ছিল সেটাতে তারা সফল হয়েছে। সো আমরা রাখালরার বিচার চাই। আমরা বাংলাদেশ সরকারকে বলবো অতি দ্রুত রাখালরাকে গ্রেপ্তার করতে হবে, অলিক মিরিকে গ্রেপ্তার করতে হবে, আরমানুল হক ছাত্র ফেডারেশন তাকে গ্রেপ্তার করতে হবে, সাথে যারা এসেছিল যেসব বিচ্ছিন্নতাবাদী প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে। কারণ এখানে অনেকে অনেক মানে কেউ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ সদস্য থাকতে পারে, কেউ জাতীয় নাগরিক কমিটির সদস্য থাকতে পারে, বা অন্য যে কোনো দল মতে থাকতে পারে। এখানে দলের চেয়ে কিন্তু দেশ বড়। এখানে দেশকে অবশ্যই সবার আগে গুরুত্ব দিতে হবে, কোনো দল নয়। দলের আগে আমার মাতৃভূমির সার্বভৌমত্ব, মাতৃভূমি রক্ষা করার যে মানসিকতা, মাতৃভূমি এবং মাতৃভূমির যে অখণ্ডতা, এইটা রক্ষা করা হচ্ছে এটা প্রথম, পরে দল, আগে কিন্তু দল না। সো আমরা বলবো সরকারকে এই বিচ্ছিন্নতাবাদীদের ঠেকাতে হবে এবং বিচ্ছিন্নতাবাদীর প্রত্যেককে বিচার করতে হবে। যারা আমাদের উপর হামলা করেছে, যারা আমাদের উপর আগ বাড়িয়ে হামলা করে সংঘর্ষ বাঁধিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচার করতে হবে। আমি আরেকটা পয়েন্ট বলতে চাই যে শাহাদাত ফরাজি সাকিব, সে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, তাকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। কেন? কারণ সে স্টুডেন্ট ফর সভারেন্টির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল, এই জন্য। তো আমি এটার স্টুডেন্ট ফর সভারেন্টি থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যে জাতীয় নাগরিক কমিটি অত্যন্ত সসম্মানে একজন দেশপ্রেমিক, একজন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, দেশের অখণ্ডতার পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষের মানুষ, একজন জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক, যার প্রতিদিন যার ভূমিকা ছিল এই জুলাই অভ্যুত্থানের মানে ফ্যাসিস্টদের দমনে, ফ্যাসিস্ট পতনে যার অন্যতম একটা ভূমিকা ছিল, এই যে একজন জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন নায়ক শাহাদাত ফরাজি সাকিব, তাকে এই বিচ্ছিন্নতাবাদীদের কথায় জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা জাতীয় নাগরিক কমিটির কাছে প্রশ্ন করতে চাই, ভাই আপনারা তো জুলাই অভ্যুত্থানের এটা মানে বাহিরের আধিপত্যবাদ বিরোধী একটা চেতনা নিয়ে, দেশপ্রেম একটা চেতনা নিয়ে এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে, তাহলে আপনারা একটা বিচ্ছিন্নতাবাদী যে আদিবাসী স্বীকৃতি চায় যে অলিক মিরিরা, তাদের কথা আপনারা এই যে একজন দেশপ্রেমিক শাহাদাত ফরাজি সাকিবকে আপনারা কিভাবে বহিষ্কার করেন? বহিষ্কার করা উচিত তো এই অলিক মিরিকে বহিষ্কার করা দরকার। সেখানে অলিক মিরিকে আপনারা বহিষ্কার না করে শাহাদাত ফরাজি সাকিবকে বহিষ্কার করেছেন। আসলে আমি বলবো এটা জাতীয় নাগরিক কমিটির ব্যর্থতা। আমি চাই জাতীয় নাগরিক কমিটি অতি দ্রুত অলিক মিরিকে বহিষ্কার করে তার অবস্থান স্পষ্ট করুক যে সে রাষ্ট্রের অখণ্ডতার পক্ষে, রাষ্ট্রের সার্বভৌমত্বের পক্ষে। নালে কিন্তু সমালোচকরা কিন্তু এই ধরনের সমালোচনা করবে যে জাতীয় নাগরিক কমিটি বিচ্ছিন্নতাবাদীর পক্ষ নিয়েছে। এই ধরনের সমালোচনা কিন্তু অলরেডি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই না জাতীয় নাগরিক কমিটির প্রতি এই ধরনের কোনো প্রশ্ন মানুষ ছুড়ে ফেলুক। আমরা বলবো জাতীয় নাগরিক কমিটি অলিক মিরিকে দ্রুত অপসারণ করতে হবে, আপনাদের কমিটি থেকে বাদ দিতে হবে। শাহাদাত ফরাজি সাকিবকে অত্যন্ত সসম্মানে একজন দেশপ্রেমিক হিসেবে, একজন জুলাইয়ের অন্যতম নায়ক হিসেবে তাকে আপনারা জাতীয় নাগরিক কমিটিতে আবার ফিরিয়ে নেবেন, আমরা সেটাই চাচ্ছি। একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, যারা স্টুডেন্ট ফর সভারেন্টির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আমরা আপনাদের একই কথা বলবো যে দেখেন ভাই, আমাদের দাবিগুলো কিন্তু রাষ্ট্রের পক্ষের দাবি, রাষ্ট্রের অখণ্ডতার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাবি সম্পর্কে বেশিরভাগ মানুষ অসচেতন দেশের। সো আমরা বলবো আপনারা স্টুডেন্ট ফর সভারেন্টির দাবির সাথে একাত্মতা পোষণ করে বিবৃতি দিবেন। জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য যেসব ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, না জেনে, হয়তো আপনারা না জেনে দিয়েছেন, হয়তো আপনাদের জানা ছিল না বিষয়টা। আজকের বক্তব্যের মধ্যে কিন্তু আমি স্পষ্ট করেছি, আপনারা আরো স্টাডি করুন। এই আদিবাসী দাবির পিছনে যে বিচ্ছিন্নতাবাদ রয়েছে, এটা কোনো অলিক গল্প না, কোনো কাল্পনিক কোনো কথা না, এটা একেবারে বাস্তব কথা। সো আপনারা এটা নিয়ে স্টাডি করুন এবং আপনারা আপনাদের যে বিবৃতি দিয়েছেন স্টুডেন্ট ফর সভারেন্টির বিরুদ্ধে, সেই বিবৃতি আপনারা উইথড্র করবেন, আমরা এমনটাই প্রত্যাশা করি। পাশাপাশি যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষটা কে হামলাটা করেছে সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। যেসব বিচ্ছিন্নতাবাদী আমাদের স্টুডেন্ট ফর সভারেন্টির উপর হামলা করেছে, আপনারা তাদের বিচার না চেয়ে একপাক্ষিকভাবে যারা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিল, আত্মরক্ষার জন্য এখন আমাদের শিক্ষার্থীরা তো মরে যেতে পারে না,
আমরা ওইখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমাদের শিক্ষার্থীরা কি উপজাতিরা হামলা করবে, বিচ্ছিন্নতাবাদীরা হামলা করবে, যেভাবে পাহাড়ে তারা মানুষ মেরে ফেলে, বাঙালিদেরকে মেরে ফেলে, এখন তারা ওইরকম মারা যাবে? তারা কি শহীদ হবে? তাদের তো আত্মরক্ষার অধিকার তো সবার আছে, তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। আপনারা স্পষ্ট কথা বলেন, মানে একপাক্ষিক কেন কথা বলছেন? আপনারা নিরপেক্ষ কথা বলেন, আপনারা নিরপেক্ষ কথা বলবেন, আমরা সেটাই চাই। সো আজকের যে আমার লাইভে আসার কারণ ছিল যে দেশবাসীকে স্পষ্ট করা আসলে সেদিন কি ঘটেছিল। সেদিন মূল কথা হচ্ছে যে আমরা আমাদের 6 জন প্রতিনিধিকে এনসিটিভি কর্তৃপক্ষ ডাকে বিক্ষোভ চলাকালে আমরা 6 জন প্রতিনিধি ওখানে যাই, গিয়ে আমাদের বলা হয়েছিল চেয়ারম্যানের সাথে কথা বলবো। পরে উপরে গিয়ে দেখি চেয়ারম্যান নাই, বলা হলো চেয়ারম্যান মিনিস্ট্রিতে আছে। আমাদের সাথে বসানো হয়েছে রাখাল রাও সাজ্জাদের সাথে, যার অপসারণের দাবি নিয়ে আমরা গিয়েছিলাম, যে একটা সংবিধান বিরোধী, আইন বিরোধী, রাষ্ট্রদ্রোহী যে গ্রাফিতি চিত্র আদিবাসী যুক্ত সেটা স্থাপন করেছে, এবং সে ফেসবুকে একই লেখা আদিবাসী বলে সম্বোধন করে, তার অপসারণের দাবিতে আমরা গিয়েছিলাম। অথচ তার সাথে আমাদেরকে বসিয়ে দেয় এনসিটিভি কর্তৃপক্ষ। তাহলে এই যে নাটক মঞ্চস্থ করলো কে? এখানে এনসিটিভি কর্তৃপক্ষ দায়ী কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। পাশাপাশি রাখাল রাহার যে এখানে সংশ্লিষ্টতা, নাটক, এই যে মানে উপজাতিদের যে নাটক, বিচ্ছিন্নতাবাদীদের সেই নাটক মঞ্চস্থ করা, এত বড় একটা সংঘর্ষ হলো, এই দায় দায়িত্ব পুরোটাই রাখাল রাহার উপর আমরা দিব এবং এনসিটিভির উপর দিব। সুতরাং দেশবাসীকে বলবো যে এই যে রাখাল রাহা আমাদেরকে আটকে রেখেছিল, বের হতে দেয় নাই, সময় ক্ষেপণ করেছে, যতক্ষণ না এই বিচ্ছিন্নতাবাদী উপজাতিরা আমাদের উপর হামলে না পড়ে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা নিচে নামার আগেই সংঘর্ষ শেষ, মারামারি শেষ। সো আমরা বলবো এটার সাথে রাখাল রাহা জড়িত, এবং এই যে অলিক মিরি উগ্র, এছাড়া ছাত্র ফেডারেশন আরমানুল হক আরো যারা আছে, তাদের প্রত্যেকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করলে বের হবে আসলে তাদের পরিকল্পনাটা কি ছিল, কেন তারা স্টুডেন্ট ফর সভারেন্টি, যারা দেশের পক্ষে কথা বলে, দেশের সার্বভৌমত্বের অখণ্ডতার পক্ষে একটা শক্ত অবস্থান নিয়েছে। আজকে অনেক রাজনৈতিক দল রাষ্ট্রের পক্ষে কথা বলতে পারে না, অনেকে বিদেশি এনজিও, বিদেশিরা বিভিন্ন রাষ্ট্র তাদের উপর নাকশ হবে, তাদের উপর অভিমান করবে বলে তারা অনেক কথাই বলতে পারে না। যেই কথা তারা অনেক রাজনীতিবিদ বলতে চায়, বলতে পারে না, সেই কথাগুলো দেশের পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে, দেশের অখণ্ডতার পক্ষে, স্টেটের উপর সভারেন্টি কথা বলে আসছে। গত 5 থেকে 6 মাস ধরে বিভিন্ন ইস্যুতে আপনারা আমাদের ফেসবুক আইডি বা আমাদের স্টেট ফর সভারেন্টি লিখে সার্চ দিলেই পাবেন গুগলে, আমরা কত চমৎকার দেশের পক্ষের ইস্যুগুলো নিয়ে আমরা কাজ করেছি। এবং আমাদের কোনো সহিংস সংগঠন না, আমাদের সংগঠন অত্যন্ত মানে আমরা কোনো ধরনের সহিংস কার্যক্রমের সাথে আমরা কখনোই এটা বিশ্বাস করি না, আমাদের বিলিভের মধ্যে নাই, কোনো সহিংসতাকে আমরা সমর্থনও করি না। কিন্তু যেহেতু তারা হামলা করেছে, আমাদের শিক্ষার্থীরা আত্মরক্ষার্থে হয়তো বা তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে, এতটুকুই। সো আমরা দেশবাসীকে বলবো যে এই যে রাখাল রাহারা অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে স্টুডেন্ট ফর সভারেন্টির উপর এবং হামলা করেছে। প্রথমে হামলাটা শুরু করে একটা সহিংস কার্যক্রম সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা তৈরি করেছে, অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে, এইটা আপনাদেরকে বুঝতে হবে। পাশাপাশি দেশের একটা মুখপাত্র, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার মুখপাত্র স্টুডেন্ট ফর সভারেন্টি, এইটাকে বিতর্কিত করার জন্য তাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য তারা সফল হয়েছে। কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টি দমে যায়নি, থেমে যায়নি। স্টুডেন্ট ফর সভারেন্টি রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের অখণ্ডতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে আপোষহীন ভাবে কাজ করে যাবে, কারো কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ, যতদিন না দেশের শত্রু, দেশের প্রতি যেসব সম্প্রদায়, যেসব গোষ্ঠী, যেসব এনজিও, যেসব বৈদেশিক শক্তি, যেসব লোক জড়িত, যারা হুমকি, এদেরকে দমন না করা পর্যন্ত, এদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্টুডেন্ট ফর সভারেন্টি মাঠে থাকবে ইনশাল্লাহ। দেশবাসীকে সাথে নিয়ে মাঠে থাকবে। আমরা সমগ্র দেশপ্রেমিক, যারা দেশের অখণ্ডতায় বিশ্বাসী, দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, প্রত্যেকের সহযোগিতা কামনা করি। আপনাদের দোয়া চাই যাতে স্টুডেন্ট ফর সভারেন্টি টিকে থাকে, এবং আশা করি আপনাদের দোয়ায় টিকে থাকবে। কারণ স্টুডেন্ট ফর সভারেন্টি যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের সার্বভৌমত্ব হেরে যাবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।